এই আজকে আমরা কোথায় যাব? তোমাকে নিয়ে তো আমি এইভাবেই চলে যেতে চাই, আর কিচ্ছু চাই না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ওরে আমার উত্তম কুমার এলো রে। ভুলে যেও না, আমাকে রাত 8টার আগেই বাড়ি ফিরতে হবে। ডোন্ট ওয়ারি ম্যাডাম, আমি আছি তো। চাপ নিচ্ছেন কেন? দাঁড়াও, চা খাবে? বিমল কাকা, 2 কাপ চা। বেশ শুনশান তো জায়গাটা, আগে আসিনি তো। যাই বল, প্রেম করার জন্য কিন্তু জবরদস্ত একদম, বল। তা ঠিক। আজকের পেপারটা দাও না, সময় পাইনি দেখার। তুমি খুব আনরোম্যান্টিক জানো তো। এই নাও তোমার পেপার। জানো তো, কালকে পেপারে পড়ছিলাম আজকাল মেয়েদের নিখোঁজের খবর। হ্যাঁ, এখনকার দিনে তো সব হয়েই থাকে। ঘৃণা করি আমি কিছু টাকার জন্য। ছি। এই অর্জুন, আমার মাথাটা না কেমন 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 ঘোরাচ্ছে। তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম আমি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও পিয়ালি। কি 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 করেছো তুমি? কি করেছো তুমি আমার সাথে? হ্যাঁ, এই আস্তে 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 আস্তে। এই তো শান্ত মেয়ে, বাহ গুড গার্ল। আমায় ক্ষমা করে দিও পিয়ালি। শীতের মরশুম, প্রতিবারের ন্যায় এইবারও আমাদের সমস্ত আত্মীয় স্বজন মিলে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করা হয়। বছরের এই একটা দিন আমরা সবাই একসাথে দারুণ সময় কাটাই, খুব মজা করি। আমরা কলকাতা ইকো পার্কে যাই। গাড়িতে যেতে যেতে সবাই বেশ হই হুল্লোড় করছি, গানের লড়াইও খেলা হচ্ছে। কিন্তু নিখিলেশদা এইসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। দূর থেকে ও শুধু উপভোগই করে চলেছে। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ আমি নিখিলেশ বলছি। আপনি? আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা মেসেজ করে দিন, আমি পৌঁছে যাব। কিরে, কার ফোন? তেমন কিছুই বললো না, শুধু শুধু কি নিখিলেশদা, কোনো কেস নিয়ে? হ্যাঁ ওই আর কি। অ্যাড্রেসটা সেন্ড করলো, এই তো কাছেই, ও রাজারহাটে। আচ্ছা মা, তোমরা যাও, সবাই মিলে এনজয় করো, আমি বরং দেখে আসি কি ঘটলো। আজকের দিনেও তোকে যেতে হবে? কালকে একটু গেলে হতো না? বাধা দিও না, কেউ হয়তো খুব দরকারে পড়ি ওকে ফোন করেছে। তুই যা যা বাবা। ও নিখিলেশদা, আমিও যাব। দরকার নেই, তুই সবার সাথেই থাক না, আমি দেখে আসছি। অত সহজে ছেড়ে দেওয়ার পাত্রে আমি নই। আমি জোর করে ওর সাথে বেরিয়ে পড়লাম। পিকনিক তো পরের বছরেও আসবে, কিন্তু নিখিলেশদার সাথে কোনো কেস সলভ করা, এটা একটা আলাদা অনুভূতি। এরপর আমরা একটা ট্যাক্সি ধরে নিখিলেশদার ফোন আসা অ্যাড্রেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। পৌঁছে গেলাম দমদম সিদ্ধির মোড়ে। পুজো ছাড়া নর্থে এসব সাইডে খুব একটা আসা হয়ে ওঠে না, কিন্তু বছরের বাকি দিনগুলোতেও বেশ সুন্দর এই নর্থ সাইডটা। এগলি সেগলি করে অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যে। একদম টিপিক্যাল নর্থ সাইডের বাড়ির ছোঁয়া। নিখিলেশদা বলল, বুঝলি অনন্যা, মনে হচ্ছে এই বাড়িটাই, চল। হ্যাঁ চলো। কে? আমি নিখিলেশ, আর ও আমার বোন অনন্যা। আপনি তো আমাকে ফোন করেছিলেন। ও এসো এসো বাবা, ভেতরে এসো, তোমরা বসো তোমরা। এত কিছু করতে হবে না, বলছি আপনি ঠিক কোন কারণে আমাকে ফোন করেছিলেন? বাবা, বিকেলে আমার মেয়েটা টিউশনে যায়, আর ফেরেনি। সে কি কোনো বন্ধুর বাড়ি যায়নি তো?
সবাইকে ফোন করি, শুনি পড়া শেষে ওরা কারোর বাড়ি যায়নি। আমি পুলিশেও জানাই, তারাও কিছু বলতে পারছে না। ঘটনাটি কবে ঘটেছে? এই 2 দিন আগে। আচ্ছা, সেদিন কি হয়েছিল? পিয়ালির বাবা, পিয়ালি অনেক ছোট থাকতেই মারা যায়। একা হাতে মানুষ করি। ওই কিছুদিন আগে ওকে একটা ফোনও কিনে দিই। মেয়েটা একা একা টিউশন থেকে ফেরে, কোনো বিপদ হলে ফোন করে জানাতে পারবে, এই ভেবেই ওকে কিনে দিলাম। কিন্তু জানো তো, বেশ কিছুদিন ফোনে সারাক্ষণ ডুবে থাকতো। বকা দিলে আমার উপরে বেশ রেগেও যেত। তা আমি পরিষ্কার বুঝতে পারতাম। এই তো, এই সেদিনের কথা। এই আজকে কখন? আমার তো টিউশন। কিরে, ঘরে একা কি করছিস? এই মা এসে গেছে। কার সাথে সারাক্ষণ কথা বলিস রে? কই কই মা? ও, সুমনা ছিল ফোনে। ও মা, শোনো না। শুনছি। আজকে না সুমনা বলছিল যে পড়া শেষে একটুখানি রেস্টুরেন্টে যাব। ও মা, যাবো। তা গেলে কখন ফেরা হবে শুনি? ওই এমনি দিনের থেকে 1 ঘন্টা দেরি হবে। বেশ, বেশি দেরি হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। না না, বেশি দেরি হবে না। লাভ ইউ মা। এরপর যেমন সময় ও রোজ বেরোতো তেমনই বেরিয়ে গেল সেদিন। তা এমনি দিনে পড়া শেষে ফেরে কখন? ওই 7টার মধ্যে। আচ্ছা বেশ, পুলিশ কি বলছে? বলল আমার মেয়ে হয়তো কারোর সাথে পালিয়ে গেছে, খোঁজ চলছে। কিন্তু ওরা বলছে আমার মেয়ের দোষ। বিশ্বাস করো, বিশ্বাস করো নিখিলেশ, ও এমন মেয়ে নয়। দেখুন, আপনি ভেঙে পড়বেন না, আমি দেখছি। আমি এখনই একবার পুলিশ স্টেশন যাচ্ছি। আমরা সেখান থেকে বেরিয়ে আসি। নিখিলেশদা একটু গম্ভীরভাবে বলল, ব্যাপারটা এত সাধারণ কি মনে হচ্ছে না। চল অনন্যা, একবার পুলিশ স্টেশনটা ঘুরে আসি। যাওয়ার পথে নিখিলেশদা কাকে যেন একটা ফোন করলো, ঠিক বুঝতে পারলাম না। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। কি চাই? আমার একটা কেসের আপডেট দরকার। পিয়ালি চ্যাটার্জি এই নামের একটি মেয়ে 2 দিন ধরে মিসিং, তার ব্যাপারেই। তা আপনি কে মশাই? আপনাকে এত তথ্য আমি দেবো কেন? বড়বাবুর সাথে আমার কথা হয়েছে, আপনি ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন। আমি নিখিলেশ সেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা ওখানে বসুন। হ্যাঁ, ওখানে আমি দেখছি। দেখলাম উনি একজনকে ফোন করলেন। হ্যাঁ স্যার, নিখিলেশ বলে একজন এসছেন ওই মিসিং কেসটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ, ওকে 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 ওকে। হ্যাঁ, আসুন আপনারা। হয়তো উনি বড়বাবুকেই ফোন করেছিলেন, কারণ ওনার সহযোগিতা করার ধরন দেখে আমাদের তা বুঝতে খুব একটা অসুবিধে হলো না। হ্যাঁ বলুন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? বলছি, তদন্ত কতটা কি এগুলো? মানে 48 ঘন্টা পেরিয়ে গেছে প্রায়। দেখুন নিখিলেশবাবু, মেয়েটি অ্যাডাল্ট, সেহেতু একটা প্রবাবিলিটি তো আছে যে মেয়েটা পালিয়েও গিয়ে থাকতে পারে। হ্যাঁ, আর যদি কেউ কিডন্যাপ করে? হ্যাঁ, কিন্তু মোটিভটা কি আপনি হয়তো জানেন না। মেয়েটির পরিবারের অবস্থা খুব একটা সচ্ছল নয়। যদিও আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখছি, আসলে কি? আসলে বিগত কিছু মাস ধরে এই প্রায় 1-2টি করে মেয়ে প্রায় মিসিং হচ্ছে। তবে আপনারা এত শান্তভাবে বসে আছেন কি করে? নিখিলেশবাবু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি পুলিশের সাথে কথা বলছেন। আমি জানি আমি কার সাথে কথা বলছি, কিন্তু আপনার কোনো ধারণা রয়েছে যে এই যে মেয়েগুলো মিসিং, তাদের মা বাবার কী অবস্থা?
এখানে সম্ভাবনা কোনো কাজে আসবে না, অ্যাকশন প্রয়োজন। এই এই কে আছো? কে খুলিল কামে পড়ো, অসভ্য সব। বড্ড গরম, গরম ঠান্ডা করতে কি করে হয় পুলিশের জানা আছে? হ্যাঁ, আবহাওয়া বেশ গরম। হঠাৎ পিছন থেকে, কাকে লকাবে পড়বেন মিস্টার বাগচি? হ্যাঁ, আপনার কথা মতন আমি ওনাকে সমস্ত রকমই সাহায্য করছিলাম। হ্যাঁ, কিন্তু উনি আমাদের পুলিশ ফোর্সকে দোষী করছেন স্যার, তাই আর কি একটু। ও তো ভুল কিছু বলেনি, তুমি তোমার কাজটা করো। নিখিলেশ, তোমরা ভেতরে এসো। বড়বাবু না এলে যে কি হতো কে জানে। আমরা বড়বাবুর আদেশে ওনার রুমে গেলাম। স্যার, আমার এই কেসটা এবং বিগত কয়েক মাস ধরে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে তার একটা কিন্তু ডিটেলস রিপোর্ট চাই। আমি অনেক খুশি হব নিখিলেশ তুমি যদি এই কেসটা নিয়ে এগো। আসলে সত্যি পুলিশ ফোর্স বিফলে এই কেসটা সমাধান করতে। মিডিয়াকেও মিথ্যা বলতে বলতে আমরা হাঁপিয়ে উঠেছি। দাঁড়াও 1 মিনিট। স্যার আসবো? বলুন কিভাবে সাহায্য করতে পারি। আরে এসো 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 নিখিলেশ, হ্যাঁ সায়কও এসো। আমাদের ডিপার্টমেন্টের একজন দক্ষ সৈন্য বলতে পারো। সায়ক, তোমাকে এই কিডন্যাপিং রিলেটেড সমস্ত তথ্য দিয়ে নিখিলেশকে সাহায্য করতে হবে। কি পারবে তো তুমি? হ্যাঁ স্যার, পারবো। ধন্যবাদ স্যার, আসছি। অল দ্য বেস্ট নিখিলেশ। আমরা সায়কবাবুর সাথে বেরিয়ে এলাম। বলুন স্যার কিভাবে সাহায্য করতে পারি। আমাকে বলতে পারো। আর ও আমার বোন অনন্যা। হ্যাঁ, তোমাদের ব্যাপারে অনেক শুনেছি, কাজ করে খুব ভালো লাগবে। তুমি আমাকে সব ডিটেলস একটু পাঠিয়ে রেখো, কেমন? আমরা বাড়ি ফিরে এলাম। ওইদিকে পিসেমশাই আমাদের জিজ্ঞাসা করলেন, কে তোদের এদিককার কিছু হলো? পিসেমশাই, এই কেসটা একটু জটিল গো। একটা মেয়ে 2 দিন ধরে নিখোঁজ। সে কি? আমার সব সময় তোকে নিয়ে একটু ভয় লাগে। আজকাল কী সব যে হচ্ছে চারিদিকে। আরে তোমরাও তো ভেবো না, বাদ দাও। আর পিকনিক কেমন মজা হলো বলো? তোরা থাকলে বেশ ভালো হতো আর কি, সবাই তোদের কথা বলছিল। রাতের খাবার খেয়ে আমরা নিখিলেশদার রুমে যাই। খাবার টেবিলে নিখিলেশদা বলল সায়কবাবু নাকি ওকে সব ডিটেলস পাঠিয়ে দিয়েছে। রুমে যেতেই, ল্যাপটপটা একটু ওপেন করতো। ল্যাপটপে ড্রাইভ লিঙ্ক ওপেন করি। আপাতত 4টি কেস পুলিশ স্টেশনে ফাইল করা হয়েছে। প্রথমটি মাস 3 আগে। মেয়েটি বাড়ি থেকে বাজারে যাওয়ার নাম করে বেরোয়, তারপর আর ফেরেনি। দ্বিতীয় মেয়েটি নিখোঁজ হয় যেদিন, সেদিন নাকি ওর মায়ের সাথে কথা কাটাকাটি চলে এবং মেয়েটির মা জানায় একটি ছেলেকে নিয়ে সেই ঝামেলাটি তৈরি হয়। তৃতীয় এবং চতুর্থ, এই 2টি মেয়েই টিউশন ব্যাচ থেকে ফেরার পথে নিখোঁজ হয়। আশ্চর্য, 4 মিসিং কেস আর 4 জনই মেয়ে, তবুও পুলিশের এই অবস্থা তদন্তের। নিখিলেশদা, কি ভাবছো বলো তো? আচ্ছা, এখন আমাদের কি করা উচিত? নিখিলেশদা ওর ফোনটি বের করে সায়কবাবুকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ সায়কবাবু, কালকে আপনার একটু সাহায্যের প্রয়োজন। পরদিন আমরা আবার বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি রূপসা বলে একটি মেয়ের বাড়ি। রূপসা রায়। প্রায় 1 মাস আগে এই মেয়েটি নিখোঁজ হয় এবং সেদিন ওর মায়ের সাথে ওর ঝামেলা হয়। আজকে সারাটা দিন নিখিলেশদা সায়কবাবুকে আমাদের সাথে থাকতে বলেছেন। সময় মতন পৌঁছে যাই আমরা সেখানে। সায়কবাবু দেখলাম আমাদের জন্যই অপেক্ষা করছেন। সরি, একটু দেরি হয়ে গেল। না না, বেশিক্ষণ নয়। একটা কথা বলবো নিখিলেশ, হ্যাঁ, এতদিন পরে সত্যিকারের নিজেকে পুলিশ অফিসার বলে মনে হচ্ছে।
যেভাবে নিজেকে এই কেসে উজাড় করতে পারছি আমি একেবারে গর্বিত। আমার বাড়িতেও ছোট বোন রয়েছে, আজ তার সাথে এইরকম কিছু না হোক, সেই জন্যই এই শয়তানদের আমরা ধরবই, আমাদের ধরতেই হবে। আপনি ঠিকই ধরেছেন, এখানে হিউম্যান ট্রাফিকিং চলছে, আর এই মেয়েরা তারই শিকার। কি বলছো নিখিলেশ দা? আমার অনুমান তো তাই বলছে অনন্যা। আচ্ছা সায়কবাবু, আমাদের একটু রূপসার বাড়ি যেতে হবে। হ্যাঁ চলো, আমি জানিয়ে রেখেছি। নমস্কার, আমি নিখিলেশ সেন। নমস্কার। অফিসার আপনাদের আসার কথা বলেছে আমাকে। বলুন, কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, আপনাদের মেয়ে মানে রূপসা যেদিন নিখোঁজ হয়, মানে ওই সময়টা আর কি, ওর মধ্যে কোনো বিশেষ পরিবর্তন লক্ষ্য করেছিলেন? পরিবর্তন? হ্যাঁ, মোবাইল। সারাক্ষণ মোবাইলে কী সব করতো, কিছু বলতে গেলেই রেগে যেত। ওই সপ্তাহে একদিন ও ছিল না, তা ওর ফোনটা বেজে উঠল। হ্যালো, কি গো, কি করছো? কে বলছো তুমি? হ্যালো হ্যালো হ্যালো। এ কি, আমার ফোন নিয়ে তুমি কি করছো? ছেলেটা কে রূপসা? কোন ছেলের কথা বলছো তুমি? এই নিয়ে আমাদের মধ্যে খুব ঝামেলা বেঁধে যায়। ওর বাবাকেও সবটা জানাই। কথায় কথায় বলতো আমাকে এইভাবে আটকে রাখতে পারবে না। ভাবিনি, কোনো দিন ভাবিনি ও পালিয়ে যাবে যে। সত্যি কি রূপসা পালিয়েছে? এই বিষয়ে কিন্তু বেশ সন্দেহ রয়েছে আমার। এইরকম কেন মনে হচ্ছে তোমার? দেখুন, আমি এখন সঠিকভাবে কিছুই বলতে পারবো না। আচ্ছা সায়কবাবু, আপনি ওনার থেকে রূপসার বন্ধুদের কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসগুলো একটু নোট করে নিন তো। আমরা বেরিয়ে যাই শ্যামবাজারের উদ্দেশ্যে। সেখানে রূপসার বেস্ট ফ্রেন্ড ইমনের বাড়ি। আমি নিখিলেশ দাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা নিখিলেশ দা, আমরা ইমনের বাড়ি কেন যাচ্ছি? নিখিলেশ, আমরা এই কেসে তেমন এগোইনি। ভেবেছিলাম মেয়েটি হয়তো পালিয়ে গিয়েছে, কিন্তু এখান থেকে কোনো ক্লু কি পাওয়া যাবে? আমার কেন জানি না মনে হচ্ছে একবার ওখানে গেলে আমরা হয়তো কোনো ক্লু পেতেও পারি। ইমনের বাড়িতে যেতেই ওর বাড়ির লোকরা বেশ ভয় পেল। সায়কবাবু ওনাদের শান্ত করে বললেন, দেখুন, আমরা এসেছি রূপসার মিসিং কেসটা নিয়ে, আপনারা ভয় পাবেন না একদম। এই কে দেখছেন, ওর নাম? এমন মুহূর্তে দেখলাম বছর 20 একটা মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে, আরে নিখিলেশ সেন, আমি আপনার প্রতি কেসের গল্পগুলো পড়েছি, বলুন কিভাবে সাহায্য করতে পারি। ধন্যবাদ। আচ্ছা ইমন, তুমি আমাকে রূপসার ব্যাপারে কিছু বলতে পারবে? ও নিখোঁজ হওয়ার আগের দিনগুলোতে, মানে ওর মধ্যে কোনো পরিবর্তন বা ওর সাথে কেউ নতুন দেখা করতে এসেছিল কিনা? এইটা শুনে যেন একটু অস্বস্তিতে পড়ল ইমন। সায়কবাবু আবার একই প্রশ্ন করাতে ইমন বলল, আমি জানতাম না এরকম কিছু ঘটবে। যেদিন নিখোঁজ হয় তার 2 দিন আগে। কি রে, সারাদিন কি এত করিস? এরকম আনমনে থাকিস কেন? জানিস তো, আই এম ইন লাভ। সে কি রে, কি নাম ছেলেটার? বাড়ি কোথায়? সুজয়, আর বাড়ি বারুইপুর। জানিস, আমরা একদিন দেখা করব ঠিক করেছি। বাবা, ভালোবাসা একদম উপচে পড়ছে পুরো। দেখিস আমাদের যেন ভুলে যাস না। ধুর পাগল।
আমি আর কিছু জানি না, বিশ্বাস করুন আপনারা, কিছু জানি না। ধন্যবাদ ইমন। শোনো, তুমি ভেঙে পড়ো না, তোমার এই ছোট্ট ইনফরমেশনও কিন্তু আমাদের কাজে আসবে। আর হয়তো কি নিখিলেশ দা? হয়তো রূপসাকেও আমরা ফিরিয়ে আনতে পারবো। এই বলে আমরা সেখান থেকে রওনা হলাম। গাড়িতে যেতে যেতে নিখিলেশদা বলল, শায়কবাবু, আপনি ডিপার্টমেন্টে জানিয়ে দিন পুরো কলকাতাতেই চেকপোস্ট বসানোর জন্য। কি মনে হচ্ছে নিখিলেশ? মেয়েগুলো হয়তো এখনও কলকাতাতেই আছে, কারণ বাইরে যাওয়ার সম্ভাবনা খুব কম দেখছি। আচ্ছা, আমি জানিয়ে দিচ্ছি ডিপার্টমেন্টে। গোটা শহর জুড়ে রয়েছে পুলিশি নজর। ঠিক কোন কারণে এত নাকাবন্দি? আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি চেকপোস্টে আমরা রয়েছি, যেখানে পুলিশ একের পর এক গাড়ি চেক করছে। চলুন শুনে নেওয়া যাক তাদের মুখে কোনো রহস্য লুকিয়ে আছে নাকি এর পিছনে। স্যার, এখানে এসবের সঠিক কারণ কি, যদি আপনি আমাদের দর্শকদের কিছু বলেন। দেখুন, শহরে মাঝে মধ্যেই মেয়েরা নিখোঁজ হয়। কিছু জনকে আমরা রেস্কিউ করতে পারি আর কিছু জনকে আমরা পারি না। গোপন সূত্রে জানা গিয়েছে সম্প্রতি মেয়েদের নিখোঁজ হওয়ার পেছনে লুকিয়ে আছে একটা হিউম্যান ট্রাফিকিং দল, যারা কম বয়সী মেয়েদেরকে টার্গেট করছে। হ্যাঁ, হ্যালো বস। খবর দেখেছিস? হ্যাঁ বস, দেখলাম। ও নিয়ে আপনি ভয় পাবেন না, আমাদের কেউ ধরতে পারবে না এত সহজে। না হলেই ভালো, না হলে আমার লোকেদের আবার তোদের সরাতে বেশি সময় লাগবে না। আরে বল ভাই, কি খবর? কটা পাখি কাঁচায় ফুললি? আর পাখি, ওইদিকে খবর দেখ। কেন রে, কি হলো? আরে পাখি বন্দির খবর চারদিকে ছড়িয়ে পড়েছে রে। ওইদিকে বস ফোন করলো, এবার আমরা ধরা পড়লে আমাদের রাস্তা থেকে সরিয়ে দেবে বললো। ভাই, আমার কিন্তু বেশ ভয় লাগছে। আরে শোন, তুই একদম ভয় পাস না, দাঁড়া 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 দাঁড়া, দেখছি আমি, আর টেনশন করবি না, দাঁড়া দাঁড়া। পরদিন সকালে নিখিলেশদা বলল, চট জলদি একবার রেডি হয়ে যা, আজকে একবার পিয়ালিদের বাড়িতে যাব, বুঝলি? আর শায়কবাবুকেও বলে দিয়েছি। আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম। পিয়ালির বাড়ি পৌঁছে দেখলাম শায়কবাবু আমাদের জন্যই অপেক্ষা করছে। তোমরা চলে এসেছো? চলো তাহলে যাওয়া যাক। তা কি বুঝছো নিখিলেশ, কেসটা কতটা জটিল? এর পিছনে একটা বড় নেটওয়ার্ক রয়েছে শায়কবাবু, কিন্তু সঠিক ক্লু ছাড়া ওদের কাছে পৌঁছানো অতটা সহজ হবে না। ও তোমরা, এসো এসো। আমরা এখানে এসেছি একটু দরকারে, 2-3টে প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বাবা, বলো। পিয়ালির বন্ধুদের ব্যাপারে কিছু জানেন? মানে ওদের ডিটেলস কিছু পাওয়া যাবে? তেমন কোনো বন্ধুদের আমি চিনি না, কিন্তু ওর স্কুলের এক বন্ধুর নম্বর ও আমার ফোনে সেন্ড করেছিল। দাঁড়াও, আনছি। মেঘনা, ওকে। শায়কবাবু, আমাদের ওর বাড়ি একবার যাওয়া উচিত। বেশ, লেটস গো। পিয়ালির মায়ের থেকে মেঘনার বাড়ির অ্যাড্রেস জোগাড় করে আমরা পৌঁছে যাই। মেঘনার বাড়ি যেতে শায়কবাবু ওকে সবটাই বলে। ভেবেছিলাম হয়তো এখান থেকে তেমন কিছু জানা যাবে না, কিন্তু মেঘনা যা বলল তাতে আমরা বেশ অবাকই হলাম। পিয়ালি একটা ছেলের সাথে মাঝে মধ্যেই ঘুরতে যেত। টিউশন শেষ হলে ওকে প্রায় দেখতাম, এদিক ওদিক যেত। তুমি চেনো ছেলেটিকে? নাম বা তার বাড়ির ঠিকানা? ছেলেটির নাম অর্জুন, কিন্তু বাড়ি কোথায় সেটা জানি না। শুধু শুধু কি? শুধু কিছু একটা বলতে চেয়েও মেঘনা যেন বলতে পারল না কিছু। ওদিকে মেঘনার মা আমাদের বলল,
আপনাদের জিজ্ঞাসাবাদ করা হয়ে গেলে আপনারা আসতে পারেন। আমার মেয়ে কিছুই জানে না, আর এইটুকু মেয়ে আপনাদের কিভাবে সাহায্য করবে? শুনুন, চা খাওয়া হয়ে গেলে আপনারা আসতে পারেন, আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না। তোমাকে একটা কথা বলি মেঘনা, আজ যেটা পিয়ালির সাথে হয়েছে কালকে কিন্তু সেটা তোমার সাথেও হতে পারে। হয়তো অন্যরকমভাবে তুমি সেই ফাঁদে পা দিলে। আমাদের উচিত বিষয়টা গোড়া থেকে উপড়ে ফেলা। তার জন্যই কিন্তু তোমার সাহায্যের প্রয়োজন। সাহায্য করবে না এই সমস্ত মেয়েগুলোকে যাদের ভুল বুঝিয়ে কিডন্যাপ করা হয়েছে? করব, আমি সাহায্য করব। দ্যাটস গ্রেট। বলো তাহলে তুমি কি জানো? মেঘনা, মা, আমাকে বাধা দিও না। যেদিন পিয়ালি নিখোঁজ হয় আমি পিয়ালির পিছু নিয়েছিলাম, কারণ ওর থেকে জানতে পারি ওরা সেদিন ঘুরতে যাবে। ভাবলাম এই সুযোগে ছেলেটিকে দেখে নিতে পারবো। পড়া শেষে ওদের পিছু করলাম। দেখলাম সিথির মোড় অটো স্ট্যান্ড, ছেলেটি এসে পিয়ালির সঙ্গে দেখা করলো। তারপর ওরা বাইকে করে সেখান থেকে চলে গেল। পরদিন তো শুনি পিয়ালি বাড়ি ফেরেনি। ভয়ে বাইরের কাউকে কিছু বলিনি আমি। ছেলেটাকে তুমি স্পষ্ট দেখেছো? কেমন দেখতে? হ্যাঁ। তাহলে নিখিলেশ, ছেলেটার একটা ছবি স্কেচ করলে অনেকটা হেল্প হবে তো। হঠাৎ বাইরে একটা শব্দ শোনা গেল। নিখিলেশ দা লাফ দিয়ে উঠে বলল, শায়কবাবু, আপনি এদিকটা দেখুন, আর মেঘনার সিকিউরিটি কিন্তু আপনার উপর। শায়কবাবুকে সেখানে রেখে আমরা বেরিয়ে পড়লাম। দেখলাম জানলার এই পারে যে ফুলবাগান রয়েছে সেখানে কেউ একটা এসেছিল এবং ভুলবশত তার পায়ে লেগে টপটি পড়ে যায়। এরপর নিখিলেশ দা বাইরে বেরিয়ে দৌড়তে থাকে আর ওকে ফলো করতে বলে, কিন্তু দৌড়েও কাউকে খুঁজে পেলাম না। বললাম, আচ্ছা নিখিলেশ দা, কে হতে পারে বলো তো? আর তার উদ্দেশ্যই বা কী ছিল আমাদের ফলো করে? আমাদের ফলো করছে না, মেঘনাকে ফলো করছে। সে আঁচ করতে পেরেছিল পিয়ালি কিছু হয়তো মেঘনাকে বলেছে। তাহলে এবার? আর আজকে আমাদের ওখানে দেখে মেঘনার জীবন তো আরও বিপদে। চল দেখি একবার, ওদিকে যাওয়া যাক। আমরা ভিড়ের মাঝে মিশে যাই আর সেই অজানা ব্যক্তিটিকে খোঁজার চেষ্টা করছি। হঠাৎ ভিড়ের মাঝে কানে এলো একজন ফোনে বলছে, আরে এইদিকে তো সেই পুলিশ আর ডিটেকটিভ একসঙ্গে পিছনে লেগেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে সব বলছি, দাঁড়া। হঠাৎ দেখি নিখিলেশ দা তার উপর চড়াও হলো। আগে বল, পিয়ালি কোথায়? কোনো রকমে নিখিলেশ দার বাঁধন ছাড়িয়ে সে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো। অনন্যা, তুই এখানেই থাক, আমি আসছি। এই বলে নিখিলেশ দা ওর পিছু নিল, কিন্তু সেই ছেলেটি রাস্তা পার করতে যাবে এমন সময় পিছন থেকে একটি ট্রাক চলে আসে। দেখ 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 দেখ, অ্যাক্সিডেন্ট হয়েছে রে। নিখিলেশ দা, এবার কি? বুঝতে পারিনি রে অনন্যা, এই আমাদের একমাত্র আশা ছিল। ও সাহায্য নিয়ে অনেকটা দূর হয়তো এগোনো যেত। আচ্ছা শায়কবাবু, মেঘনার ওদিকে কি পজিশন? তুমি টেনশন করো না, পুরো সিকিউরিটির ব্যবস্থা করা আছে। চলো আমি তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, হ্যালো। পুলিশ হঠাৎ এত অ্যাক্টিভ হলো কিভাবে? এইসব আর যাই হোক, পুলিশের কাজ হতে পারে না। আরে বস, পুলিশকে একটা গোয়েন্দা উস্কিয়েছে। কি? ডিটেকটিভ? খোঁজ নে আর ওকে সরানোর ব্যবস্থা কর তাড়াতাড়ি। আর শোন, আমার প্ল্যানটা শোন যেটা বলছি। হ্যাঁ হ্যালো, ভালো করে শোন। একজনকে খালাস করতে হবে, ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, কাজটা যেন ঠিক করে হয়। হ্যাঁ, তোরা কি আজকেও বেরোবি নাকি? হ্যাঁ মা, আজকে যাওয়ার আছে। কেন বলো তো? সাবধানে থাকিস, ভয় লাগে আসলে আমাদের খুব। আমি আজকে একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। আমার মনটা কেমন একটা কু ডাকছে।
সবাই যে বেশ ভয়ে আছে সেটা বুঝতে অসুবিধে হলো না। নিখিলেশদা খানিক আশ্বাস দিয়েই বলল, আরে তুমি ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। আর অনন্যার খেয়াল আমি রাখবো। চল অনন্যা, রেডি হয়ে বেরোতে হবে আবার। এই বলে নিখিলেশদা উপরে ওর ঘরে চলে যায়। আমরা এরপর আবার বেরিয়ে পড়ি। সিঁথির মোড় পৌঁছবো এমন সময় দেখি কয়েকজন আততায়ী আমাদের উপর চড়াও হলো। কিরে টিকটিকি, খুব বার বেড়েছিস। বুঝলি, এর আয়ুটা বেশি নেই। শোন, চোর ধরা ছেড়ে বাকি কাজ করতে চাইলে না অকালে মরতে হবে। হঠাৎ তারা আক্রমণ করে বসলো। নিখিলেশদা বেশ কিছু জনকে আঘাত করতে পারলেও এতজনের সামনে সে নিরুপায়। একজনের লাঠির আঘাত এসে সপাটে ওর মাথায় লাগে। হেল্প মি, প্লিজ প্লিজ হেল্প মি। মালটাকে কি এখনই শেষ করে দেবো? দয়া করে আমার দাদাকে ছেড়ে দাও, আপনার পায়ে পড়ি আমি। সরে যা, সর সর, তোর অবস্থা টিকটিকের মতো হবে নাহলে। না, ওকে ছেড়ে দাও, আমি কিছুতেই এখান থেকে সরবো না। এটার কি করতে হবে? এটাকেও কি? আমার সাথে যাই হয়ে যাক, এইভাবে আমি নিখিলেশদাকে ছেড়ে আসতে পারবো না। ওকে আগলে রেখে আমি বসে আছি, হঠাৎ দেখি পুলিশকে জানিয়েছি এখান থেকে তাড়াতাড়ি পালা, না হলে তোদের ঠিকানা কিন্তু ওই জেলখানাতেই হবে। পালা 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 পালা, দেখে নেবো শালা। তোমরা ঠিক আছো? অনেক ধন্যবাদ। আপনি? ইতিমধ্যে নিখিলেশদার জ্ঞানও ফিরে এসেছে দেখলাম। অনন্যা, ওরা? নিখিলেশদা, এখন কেমন লাগছে? জানো, উনি আমাদের আজকে এই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। নমস্কার, আমি হর্ষবর্ধন রক্ষিত, এই কাছেই থাকি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমার একটা রিকোয়েস্ট আছে। আমার বাড়ি কাছেই, তাই তোমাদের সেখানে একটু যেতে হবে। আমাদের একটু আমতা আমতা করতে দেখলেও তিনি শোনেননি কিছুই। কাছেই ওনার বাড়িতে, সেখানে আমরা গেলাম। বাড়িটা বেশ নিরিবিলি, বাগান রয়েছে মস্ত একটা। বাড়ির ভেতর যেতে যেতে বললেন, কোনো রকম অসুবিধা হলে বলবে। হ্যাঁ, আমার বাড়িতেই ডাক্তার রয়েছে। আসলে একা মানুষ, বিয়ে করিনি, সারা জীবন শুধু কাজ নিয়েই থেকেছি। আমার সাথে দুটো চাকর আর একটা ডাক্তার থাকে এই বাড়িতেই। এই আমার পরিবার। বেশ অদ্ভুত লাগলো। একটা মানুষ কত একা, ভালো মন্দ মনের কথা যে কাউকে বলবে, পাশে তেমন কেউই নেই। ভেতরে যেতে আমরা সত্যিই অবাক। এত সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড খুব কম মানুষ রাখতে পারবে। এরপর বসতেই ওনার এক চাকর আমাদের জন্য চা নিয়ে এলো। নাও, তোমরা এই চাটা নাও। তা তোমাদের উপর এই হঠাৎ আক্রমণের কারণ জানতে পারি কি? আসলে এখানকার একটি মেয়ে নিখোঁজ হয়, সেই তদন্তের ভার এসে পড়ে আমার উপরে। জানতে পারি এর পিছনে একটা বড় র্যাকেট রয়েছে, হিউম্যান ট্রাফিকিং। ও মাই গড, কি বলছো কি? তা খোঁজ পেলে এর পিছনে কে বা কারা রয়েছে? আমরা তাকে সবটা বললাম। সবটা শুনে তিনি বললেন, কোনো রকম সাহায্য লাগলে জানাতে পারো। আমার অর্ধেক জীবনই কেটেছে ওই বর্ডারে। আপনি তার মানে? হ্যাঁ, ঠিকই ধরেছ। আর্মিতে দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। দেশের মানুষ সেইভাবে আমার প্রতি কোনোদিনও সম্মান জানায়নি, কিন্তু আমরা তো জানি প্রতি মুহূর্তে কিভাবে নিজের জীবন বাজি রেখে লড়ে গেছি আমরা। হয়তো সবাই জানে না, কিন্তু যারা জানে তারা আমাদের প্রফেশনকে খুব রেসপেক্ট করে। আর ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। সত্যি আজকে আপনি না থাকলে যে কি হতো। নো প্রবলেম। মানুষের পাশে থেকে সাহায্য করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। আমরা সেখান থেকে রওনা হলাম। সায়কবাবুকে ফোনে সবটা জানানো হলো। কেসটা সত্যি এত জটিল হয়ে চলেছে, এই প্রথমবার নিখিলেশদাকে দেখেও বেশ টেনসড লাগলো। অনন্যা, সায়কবাবুকে একবার কল করতো। একটা পথ যেমন বন্ধ হয়েছে, অন্য আরেকটা খুলেছেও তেমন। মানে কি হলো আবার? জিজ্ঞেস তো করলাম, কিন্তু কোনো উত্তর না পেয়ে শেষমেশ সায়কবাবুকে কল করে ডেকে নিলাম। সায়কবাবু আসতেই, এখন কেমন আছো নিখিলেশ? আমি ঠিক আছি,
কথায় আছে না, যা হয় ভালোর জন্যই। মানে ঠিক কি বলতে চাইছো? ওরা যখন আমাকে অ্যাটাক করে, ওদের একজনের জামার পকেটে আমি আমার লোকেশন ট্র্যাকার ডিভাইসটা রেখে দিই। ওতে লোকেশন অন করা আছে। লোকেশন ট্র্যাক করে ওদের কাছে পৌঁছতে হবে। আশা করছি কিছু না কিছু জানা যাবে। ও গ্রেট, তবে এক্ষুনি যাওয়া যাক। পুলিশ স্টেশনে ফিরে মিত্রদা আপনাকে একটা আইডি দিচ্ছে, লোকেশন ট্র্যাক করে বলুন কোথায় আছে। হারি আপ। ওকে স্যার। কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুম থেকে খবর এলো, স্যার লোকেশন পাওয়া গেছে, আপনাকে সেন্ড করছি। গ্রেট। নিখিলেশ চলো, আমি এদিকে ফোর্স নিয়ে আসছি। গাড়ি করে গোটা পুলিশ ফোর্স নিয়ে আমরা সেখানে পৌঁছে যাই। জায়গাটা বেশ শান্ত আর অস্বাস্থ্যকরও বটে। একদল তাস খেলছে তো একদল নেশায় চুর, কিন্তু পুলিশকে দেখে সবাই বেশ ভয় পেল। শায়কবাবু কামান, ওই যে ওরা। হেই ধর ওদের। পালা, পুলিশ! বল, সত্যিটা বল, না হলে আজ মেরেই ফেলবো। ছেড়ে দিন, ছেড়ে দিন সালা, ছেড়ে দিন, ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন স্যার, দয়া করে ছেড়ে দিন স্যার। তাড়াতাড়ি বল, না হলে দেখ তোদের কি করি। বলছি, দয়া করে ছেড়ে দিন, সব বলছি। জল, একটু জল দিন। হ্যালো। ভালো খবর আছে নিখিলেশ, কিন্তু কতটা কাজে আসবে আমি বুঝতে পারছি না। হ্যাঁ বলুন, কিছু জানা গেল? বলতে তো হবে সবটাই। পুলিশ যদি চায় অপরাধীদের অপরাধ করার আগেই নিশ্চিহ্ন করে দিতে পারবে। সেটা বলছি শোনো। ওদের থেকে জানতে পারি সুজয় বলে কেউ একজন ওদের ফিট করে তোমাকে মারতে। এর জন্য ওরা 8 লক্ষ টাকা পায়। আর সুজয় নাকি ওদের বলে যদি কাজ না হয় তবে ওদের প্রাণ বিপদে পড়ে যাবে। এই সুজয়ের কোনো ঠিকানা বা অন্য কিছু জানা গেছে? না, নাকি একটা গাড়ি এসেছিল, সেটার মধ্যেই সব ডিল ফাইনাল হয়। কেউ কারোর মুখ দেখেনি। এর পিছনে রয়েছে একটা বড় মাস্টার মাইন্ড। এত সহজে এরা ধরা দেবে না। আচ্ছা শায়কবাবু, আমি আপনাকে পরে কল করছি। নিখিলেশ দা, তোমার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। হ্যাঁ আসছি। আপনি একটু বসুন, নিখিলেশ দা এক্ষুনি আসছে। একটু ওনাকে তাড়াতাড়ি ডাকুন না, খুব আর্জেন্ট বিষয়টা। হ্যাঁ আমি এক্ষুনি ডাকছি। আপনি একটু জল খেতে পারেন, আমি ডেকে আনছি। ও থ্যাংক ইউ। নিখিলেশ দার রুমে গিয়ে আমি সবটা বললাম। ও আমার সাথেই নিচে এসে বলল, নমস্কার, বলুন কিভাবে সাহায্য করতে পারি? নমস্কার, আমার নাম রশ্মিতা, আমার বাড়ি ব্যারাকপুর। আসলে এখনকার এই সোশ্যাল মিডিয়ার দিনে আমি এর পার্ট, একদমই তার ব্যতিক্রম নয়। অনলাইনে একটা ছেলের সাথে আলাপ হয়, কথা বলতে বলতে ভালো লাগা তৈরি হয়ে যায়। কিন্তু তাতে সমস্যা কোথায়? আমি নিউজে যেদিন শহর জুড়ে মেয়েদের নিখোঁজ হওয়ার খবরটা শুনি, বেশ ভয় পাই। তারপর ঠিক করি অনলাইনে এভাবে যা চলছে সেটা ঠিক না। আমি তাকে দেখা করতে বলি, কিন্তু কাজের হোক কিংবা ফ্যামিলি ইস্যু, কিছু না কিছু এক্সকিউজ দিয়ে বারবার দেখা করার ডেটটা পিছিয়ে চলেছে। ভয় লাগতে লাগলো জানেন। শেষে বলছে এই মাসের শেষের দিকে একদিন ওর সময় হবে। স্ট্রেঞ্জ, মাসের শেষে? আচ্ছা, এক্ষেত্রে আপনি সন্দেহ করছেন যে সেই ছেলেটি আপনাকে কোনো ট্র্যাপে ফেলছে না তো, কি তাই তো? হ্যাঁ ঠিকই ধরেছেন। যদি আপত্তি না করেন ছেলেটার প্রোফাইল একবার দেখতে পারি? মা, এ তো আপত্তির কি আছে? আমি তো আপনার কাছে এসেছি সাহায্যের জন্য। এই বলে মেয়েটি ওর পার্স থেকে ফোনটি বের করে ছেলেটির অ্যাকাউন্ট ওপেন করে নিখিলেশ দাকে দিল। কিছুক্ষণ দেখার পর নিখিলেশ দা আমাকে ফোনটা দিতেই আমি তো অবাক। অ্যাকাউন্টে লেখা সুজয় বিশ্বাস। আমি ভয় ভয় বললাম, নিখিলেশ দা, এটা কি ওই সুজয় যার কথা শায়কবাবু বললেন? ধরে নিলাম এই সেই। সাবধানতা অবলম্বন করা উচিত। আচ্ছা রশিতা, তোমার এখন কিছু কাজ রয়েছে। হ্যাঁ বলুন না।
সুজয় যখন দেখা করতে চাইছে না, এখন আর এই বিষয়ে ওকে কিছু বলতে হবে না, ঠিক আছে? যখন ও বলবে তখন সাবধানতার সাথে বিষয়গুলো এড়িয়ে যাবে, কিন্তু আগের মতোই কথাবার্তা সব কিছু কিন্তু চালিয়ে যেতে হবে। মনে রাখবে, সন্দেহ যাতে এতটুকু না করতে পারে। আপাতত তুমি বিপদমুক্ত যতক্ষণ না এই মাসের শেষ সপ্তাহ আসছে। ধন্যবাদ আপনাকে। কোনো অসুবিধা হলে আমি আবার আসবো। মেয়েটি পার্সটা বার করে একটু কিন্তু কিন্তু করতে লাগলো। নিখিলেশদা সেটা বুঝতে পেরে বলল, তুমি সুরক্ষিত বাড়ি পৌঁছাও, সাবধানে থাকবে, এখন এটুকুই। মেয়েটা যে কতবার নিখিলেশদাকে ধন্যবাদ বলল তা বলে বোঝাতে পারবো না। মেয়েটি চলে গেলে নিখিলেশদাকে বললাম, আচ্ছা এবার কি করা উচিত আমার? এখন মাথায় একটা জিনিসই চলছে। আর তোর অভিযানের কথা মনে পড়ছে? মানে? বাদ দে। পরদিন সকালে আমাদের বাড়িতে সায়কবাবু এলেন। আমি নিখিলেশদাকে নিচে ডাকতেই ও নেমে এসে বলল, ও আপনি চলে এসেছেন সায়কবাবু? আচ্ছা, এখানেই ব্রেকফাস্টটা সেরে দিন না, তারপর বেরোনো যাবে। বেশ বেশ, আপত্তি নেই এতে। ব্রেকফাস্ট করে নিখিলেশদা বলল, অনন্যা শোন, আমি আর সায়কবাবু একটু বেরোবো, কাজ আছে। তুই এদিকটা সামলাতে পারবি তো? আমি বললাম, বেশ, নিশ্চয়ই পারবো। এরপর ওরা বেরিয়ে যায়। আমার ওপর যে কিসের দায়িত্ব দিয়ে গেল সেটা এবার করা যাক। বিকেলের মধ্যে ওরা ফিরে এলো। আমি ওদের জন্য জল নিয়ে এলাম। হ্যাঁ, দে দে, ভীষণ তেষ্টা পেয়েছে। কিছু জানতে পারলে? হ্যাঁ, এই জালটাতে শুধু একজন অর্জুন বা সুজয় নেই, রয়েছে অসংখ্য। আর সেই মায়াজাল ফাঁদে পা বাড়িয়েছে পিয়ালি, রশ্মিতার মতন অসংখ্য মেয়েরা। মানে তোমরা আরেকজনকে ধরেছো? চেকিং পোস্টে একটা টিম ধরা পড়ে। গাড়ি থেকে দুটো মেয়েকে উদ্ধার করা হয়েছে। সে কি? যা বুঝলাম, এদের প্রতি মাসের শেষে মেয়েদেরকে কলকাতার বাইরে নিয়ে চলে যাওয়া হয়। সায়কবাবু ওনার থেকে ডিটেলসটা জোগাড় করুন, দেখুন কিছু জানা যায় কিনা। কথা বলতে বলতে সায়কবাবুর ফোনটা বেজে উঠল। হ্যালো। বলছি, বলো। হোয়াট? কিভাবে হলো? আমি আসছি, তোমরা বিষয়টা দেখো। কি হলো সায়কবাবু? এনি প্রবলেম? আজকে যাকে ধরা হলো সে লকআপে বাকিদের সাথেই ছিল। পুলিশ স্টেশন থেকে খবর এলো, ব্লেড দিয়ে প্রথমে ও সুজয়ের গলা কেটে ফেলে, তারপর নিজেরটা। আমি এখন আসছি, পরে তোমাকে সব জানাবো। নিখিলেশদা, এটা কি হলো? মায়াজালে আমরাও পা বাড়ালাম। এটা একটা ট্র্যাপ ছিল। মানে? বস, আপনার প্ল্যান কাজে দিয়েছে। ওরা এখনো আমার বুদ্ধির কাছে বাচ্চা আছে। ওরা কি ভেবেছে, হ্যাঁ? এত কিছু জানাজানি হওয়ার পরও আমরা ওই একই রুট দিয়ে মেয়ে পাচার করব? সুজয় আমাদের ব্যাপারে অনেক কিছুই জানতো, তাই ওকে এই পৃথিবী থেকে সরানোর জন্য নিজেই ধরা দেয়, যাতে করে জেলের মধ্যেও সুজয়কে শেষ করে দিতে পারে। বস, এরপর কি প্ল্যান? ওই গোয়েন্দা আর বাকিদের মেরে ফেললেই তো কাজ শেষ। একদমই না, এতে করে আমরা সবার নজরে চলে আসব। যা হতে চলুক, এরপর আমাদের গুটির শেষ চালটা তুমিই দেবে। আপনার জন্য বস এই গোলাম জানও দিতে রাজি। জানি সিদ্ধেশ্বর, তাই তো তোমাকে এর জন্য এত বিশ্বাস করি। হ্যালো। হ্যাঁ হ্যালো, কি খবর ওদিককার? আর বলো না, এইদিকে তো যাচ্ছে তাই ব্যাপার। একেবারে ডিপার্টমেন্টের মধ্যে এইরকম একটা ঘটনা পুলিশের চোখের সামনে। আর মেয়ে দুটোর খবর কি, মানে কিছু জানা গেল? না, আমাদের পুরো ট্র্যাপে ফেলা হয়েছে। মেয়ে দুটোকে কালকে ওরা রেন্ট মলে তুলেছে এবং ইচ্ছে করে কলকাতার চেকিং পোস্টে ধরা পড়ে। সায়কবাবু, সেটার আন্দাজ কালকেই বুঝতে পেরেছিলাম। ওরা সমস্ত ক্লু আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। এবার পালা মায়াজালের এক খেলায় একটি ওয়াইল্ড কার্ড এন্ট্রির। মানে ঠিক বুঝলাম না। তাহলে শুনুন।
কি বলল সায়কবাবু? আর কি, আমাদের অনুমানটাই ঠিক ছিল। তোর প্রোগ্রেস কত দূর? খুব শিগগিরই এটা হয়ে যাবে, তুমি এটা নিয়ে একদম ভেবো না। বেশ, শোন, একটু বেরোনোর আছে, রেডি হয়ে নে। আমরা সেখান থেকে রওনা হলাম বারুইপুরের উদ্দেশ্যে। সেখানেও একটি মেয়ে নিখোঁজ হয়েছে গতকাল। জানতে পেরে নিখিলেশদা সেখানকার পুলিশ স্টেশনে যোগাযোগ করে। আমরা এখন সেই মেয়েটির বাড়িতেই যাচ্ছি। আপনারা? উনি বিখ্যাত ডিটেকটিভ নিখিলেশ সেন, যিনি এই পুরো জিনিসটা এক্সপোজ করেছেন। হ্যাঁ, নমস্কার, ভেতরে আসুন। নমস্কার, আমি নিখিলেশ, আর ও আমার বোন অনন্যা। হ্যাঁ, থ্যাঙ্কস ফর কামিং নিখিলেশ। এবার তোমার উপর কিন্তু এদিকটা। দেখুন, পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। আমি কিছু সাহায্য চাই আপনার থেকে। আপনাকে শ্রী কখনো কিছু বলেছিল, মানে ও নিখোঁজ হওয়ার আগে? সেরকম কিছু তো বলে লাই, কিন্তু শ্রীর সাথে আমি বন্ধুর মতোই মিশতাম। ছোট বড় সব কিছুই তো বলতো আমাকে। নিখোঁজ হওয়ার বেশ কিছুদিন আগে ও বলল, মা জানো, একটা ছেলের সাথে না কথা হয়েছে, ছেলেটা বেশ ভালো। কোথায়? টিউশন বেচে? আরে না, সোশ্যাল মিডিয়ায়। বুঝিলা বাপু, তোদের এই সব কাণ্ড কারখানা। আর যাই করিস, পালিয়ে বিয়ে করে লিস না যেন। তুমিও না মা, আই লাভ ইউ মা। ও, সেই ছেলেটার নাম বা অন্য কিছু আপনাকে বলেছিল? আমরা ওকে অতটুকুই স্বাধীনতা দিয়েছিলাম যতটুকু দেওয়া উচিত। এইসব নিয়ে ওকে তেমন কোনোদিনও কিছু বলি লাই। একটু ভালো করে মনে করুন, এমন কিছু যেটা হয়তো আপনি আমাদের বলতে ভুলে যাচ্ছেন, বা এমন কিছু যেটা আপনি পুলিশকেও জানাননি। হ্যাঁ, মনে পড়েছে, ওর ওর ডায়েরি। এই বিষয়ে পুলিশকে তো আমি কথাটা বলতেই ভুলে গেছিলাম। সেটা কোথায় আছে? ওটা তো ওর আলমারিতেই রাখা থাকতো। চলুন, আপনাদের ও ঘরটাতে নিয়ে যাচ্ছি আমি। শ্রীর ঘরে গেলাম আমরা। বেশ পরিপাটি করে সব গোছানো। ওর মা আলমারি থেকে ডায়েরিটা বার করে নিখিলেশদার হাতে দিল। ও সেটা নিয়ে পাতা উল্টে পাল্টে কি যেন একটা দেখতে লাগলো। স্ট্রেঞ্জ, ডায়েরিতেও ছেলেটির ব্যাপারে বলা থাকলেও ওর নাম আর এসব কিছু লেখা নেই। আচ্ছা, ধরে নিচ্ছি ছেলেটি ফেক নাম ইউজ করত, কিন্তু শ্রীর তো সেটা জানার কথা নয়। তবে এবার কি করব? এখানে শুধু লেখা, আমরা ফাইনালি দেখা করব। আজকেই তো। ছেলেটাকে আমি আগে কখনো সামনাসামনি দেখিনি। বাড়িতে সবটা জানে, কিন্তু তারা আমাকে কখনো বাধা দেয়নি। আজকে মল্লিকপুরে একটা জায়গায় দেখা করতে বলেছে। ঠিক সন্ধে 7টায়। পরের এক্সপিরিয়েন্স এসে শেয়ার করব। তার মানে নিশ্চয়ই শ্রী সেখান থেকেই নিখোঁজ হয়। পরে প্ল্যান চেঞ্জ না হয়ে থাকলে এটাই ধরে নিতে পারি। ডায়েরিটা রাখতে যাবে এমন সময় ডায়েরির ভিতর থেকে একটি ছবি পড়ে গেল। নিখিলেশদাকে বললাম, এই কি গো, ওটা কি পড়লো? মনে হচ্ছে এটাই সেই ছেলেটির ছবি। বেশ বুদ্ধিমত্তার সাথে শ্রী এটা নিজের কাছে রেখেছে। আচ্ছা, দেখুন তো, একে চেনেন? লা, আগে দেখিলাই। আমার মেয়ে বেঁচে আছে তো নিখিলেশ। দেখুন, ভয় পাবেন না, পুলিশ তো দেখছে বিষয়টা। আমরা আজকে আসছি। হ্যাঁ, নমস্কার। আমরা সেখান থেকে বেরিয়ে মল্লিকপুরের উদ্দেশ্যে যাই। এত বড় একটি জায়গায় সেই ছেলেটাকে খোঁজার একটিমাত্র উপায় হচ্ছে ওই ছবি। জানি না কতটা সম্ভব, কিন্তু চেষ্টা তো করতেই হবে। সারাদিন ধরে আমাদের হাতে তেমন কিছুই আসে না। সন্ধ্যার দিকে আমরা মল্লিকপুরের একটি বাজারে পৌঁছই। হঠাৎ সেখানে একটা কোলাহল শুনতে পাই। এই লালু, মুখ সামনে কথা বলবি বলে দিচ্ছি কিন্তু করে কতদিন ধরে তোর বড্ড বারবার অন্ত দেখছি আমি। তোমার ভয় পাই নাকি আমি? হ্যাঁ ওরে, তা পাবি কেন? এখন তো তোর ডানা গজিয়েছে, তা বলি এত টাকা আসছে কোত্থেকে? হ্যাঁ,
তোমার তো তা দেখতে হবে না, বাকি করেছিলাম, এখন সব টাকা শোধ করে দিয়েছি। গুনে নাও আর এখান থেকে ফটো চল হট। হ্যাঁ আমরা বুঝি না নাকি কিছু, হ্যাঁ বেশি দিন কিছু এইসব আমার এখানে চলবে না। আরে যাও তো, ফালতু বাবল দিও না। একটু সরুন দেখি কি হয়েছে এখানে। কি হয়েছে দাদা, এত ঝামেলা কিসের? আরে দাদা যত সব, এই মাস দুয়েক আগে আমার থেকে বেশ কিছু টাকা ধার করে আজকে সব শোধ করে। আমার চেনা, আমি বললাম যে সাবধানে থাকিস, সৎ হয়ে কম টাকা কামিয়ে দেশ শান্তি পাওয়া যায়, এই বলে আমাকে উল্টো পাল্টা কথা বলতে শুরু করলো। আমি ভালো মানুষ দাদা, আমাকে উল্টো পাল্টা কথা বলে। এমন সময় দেখি আমাদের দেখে একটি ছেলে সেই ভিড় ঠেলে পালানোর চেষ্টা করছে। আমি নিখিলেশদাকে বললাম, নিখিলেশদা ওই ছেলেটি, ওটা তো। কই, এই দাঁড়াও অনন্যা, তুই এখান থেকে সব ডিটেলস নে, আমি আসছি। এই লালু দাঁড়াও। শিট, হাতের নাগালের বাইরে চলে গেল। দূর থেকে দেখলাম নিখিলেশদাকে, কাছে গিয়ে বললাম, কি গো পেলে না? না, ভিড়ের মধ্যে কোথায় যে চলে গেল বুঝতে পারলাম না। আচ্ছা, এইদিকে কোনো খবর পেলি? পারলাম না হয়তো রে, পারলাম না আমরা এইবারেও। তাহলে নিখিলেশদাকে আস্তে আস্তে ভেঙে পড়তে দেখছিলাম। বাড়িতে গিয়ে সেই যে ঘরে ঢুকলো, আর বেরোয়নি। বস, ছেলেটার কি খবর? পালিয়ে আমার কাছেই এসেছে। আর মেয়েটা, সে কোথায়? কালকে কলকাতার বাইরে পৌঁছে যাবে। না না, কালকে করা যাবে না, ওইদিকে পুলিশি টহল বেশ বেড়েছে। দুদিন পর কেমন কি থাকে সেই বুঝে অ্যাকশন নেওয়া যাবে। কিন্তু ততক্ষণ মেয়েটাকে এখানে রাখলে তো রিস্কি হয়ে যাবে বস। শেষ করে ফেলতে হবে। কি বলছো বস? ডেলিভারি কি করে দেবো তখন? এখন এইসব নিয়ে বেশি ভাবলে হবে না। এইটাকে এইভাবে রেখে দিলে আমরা সবাই ফেঁসে যাব। দুটোকেই শেষ করে দে। ওকে বস। এই চুপ করে বস, তাহলে খালাস করে দেবো। এ লালু শোন এইদিকে। এই বস কি বললো গো সিতু কাকা? বলো না। মেয়েটাকে খালাস করে দিতে হবে। হ্যাঁ, কিন্তু ডেলিভারি কি হবে? যা বললাম কর। সালি বহুতক্ষণ ধরে বকছি। লালু এদিকে শোন। হ্যাঁ বলো কাকা। তুই আমাদের জন্য অনেক করেছিস, কিন্তু আমরা বেঈমান না। কাজ শেষ। চোখের সামনে দুজন নিস্তেজ হয়ে পড়লো। ওই ডেরা ছেড়ে অন্য কোথাও চলে যাও। আমার কথা হলো, ডেলিভারি দুদিন পর করতে হবে। ব্যবস্থা করা থাকবে, ওটা নতুন রুটে হবে। বেশ, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। আজকে সবচেয়ে তাজা খবর, সোনারপুরের একটি কারখানা থেকে উদ্ধার হয়েছে 2টি ডেড বডি। তার মধ্যে একটি মেয়েও রয়েছে। পুলিশ সূত্রে জানা যায় মেয়েটির নাম শ্রী। সে বিগত কিছুদিন ধরে নিখোঁজ ছিল। ছেলেটি সম্পর্কে তেমন বিস্তারিত কিছু জানা যায়নি এখনো। চোখ রাখতে এবং সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বাংলাতে। আরে কি গো নিখিলেশ, কই? দেখো টিভিতে কি দেখাচ্ছে। পিসেমশাইয়ের আওয়াজ শুনে আমি আর নিখিলেশদা নিচে নেমে আসতেই, ও তোরা এসছিস, দেখ টিভিতে কি দেখাচ্ছে। নিউজটা দেখে আমরাও বেশ অবাক। আমি বললাম, নিখিলেশদা, এ তো সেই ছেলেটা যাকে আমরা ধরতে পারিনি আগের দিন, আর ওরা শ্রীকেও মেরে ফেললো। পুলিশের পাহারায় শ্রীকে কলকাতার বাইরে নেওয়া পসিবল হচ্ছে না, আর আমাদের তদন্তে ছেলেটিকে আমরা খুঁজে পাই। একসাথে এত কিছু চাপ নেওয়ার থেকে ওদের মেরে ফেলাটাই সহজ মনে হলো। নিখিলেশদার মেসেজ এলো। কই দেখি। সাবাস, মায়াজাল ছড়ানোর সময় এসে গেছে তো। এবার তাহলে বলছি শোন।
হ্যাঁ সায়কবাবু বলুন। খবরটা শুনলে? এখন তো মনে হচ্ছে কেসটা নিয়ে না এগোলেই ভালো হতো। তাহলে আজ হয়তো নিষ্পাপ মেয়েটির প্রাণটা যেত না। ওর মা তো উন্মাদের মতন হয়ে গিয়েছে খবরটা শোনার পর থেকে। বুঝতে পেরেছি সবটাই, বিশ্বাস করুন সায়কবাবু, আমরা এই মায়াজালের মিড পয়েন্টে প্রায় এসে গেছি। জানি না কতটা কি হবে, কিন্তু এইসব মেয়েদের জীবন এইভাবে নষ্ট হতে দিতে পারি না। পরের প্ল্যান কি? বলছি, কিন্তু তার আগে আপনার সাহায্য লাগবে আমার। গোটা পুলিশ ফোর্সকে আরও সতর্ক থাকতে হবে। বেশ, ঠিক আছে নিখিলেশ, আমি এই দিকটা দেখছি। আমরা দমদমের দিকেই যাই। শ্রীয়ের ঘটনার পর থেকে নিখিলেশদাকে পিয়ালির মা আর রশ্মিতা রোজ ফোন করে। দুজনেই বেশ ভয় পেয়েছে। নিখিলেশদা রশ্মিতাকে সান্ত্বনা দিয়ে বলল, রশ্মিতা, তোমাকে যদি কেউ দেখা করতে বলে তুমি কিছু বলে কাটিয়ে দাও, ঠিক আছে? এখন আর যাই হোক, দেখা করবার কোনো রিস্ক নিও না। ওইদিকে পিয়ালিদির মা সারাক্ষণ কেঁদেই চলেছে। ফোনে কোনোভাবে তাকে সান্ত্বনা দিয়ে থামানো গেল না। আমরা এখন সেখানেই যাচ্ছি। অনন্যা, আমি বুঝতে পারছি না কিভাবে ওনাকে সান্ত্বনা দেব। কেন বলো তো? দেখ, হাই প্রবাবিলিটি যে পিয়ালি এই শহরে আর নেই। তোমার এই রকম ভাবনার কারণটা কি? যদি এই শহরে থাকতো তবে শ্রীর মতো হয়তো কেউ। আরে নিখিলেশ যে। পিছনে ঘুরেই দেখি সেই ভদ্রলোক যিনি ওদিন আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে গেছিল। হোয়াট আ সারপ্রাইজ! এখন কেমন আছো? হ্যাঁ, আমি এখন বেশ আছি। তা এখানে কোনো কাজে? তোমার হাত ধরে সারা শহর জুড়ে একের পর এক খবর শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, একটু কাজে এসেছিলাম আর কি। কোনো কিছুর দরকার হলে জানিও। আর্মিতে থাকাকালীন এইসব মাঝে মধ্যেই হতো। হ্যাঁ, তাহলে তো আপনার সাহায্য পেলে ভালোই হয়। আপনাকে অবশ্যই জানাবো, কেমন? বেশ বেশ বেশ। আচ্ছা, আমি এখন তবে আসি। আমরা পিয়ালির বাড়ি যাই, কিন্তু কোনোভাবেই পিয়ালির মাকে শান্ত করা গেল না। এইদিকে সায়কবাবুর পুরো ফোর্স ব্যস্ত থাকায় সায়কবাবুও আসতে পারেননি। কোনোভাবে আমরা ম্যানেজ করে পিয়ালির বাড়ি থেকে বেরিয়ে যাই। গাড়িতে যেতে যেতে ফোনে একটা মেসেজ এলো। যেটা ভাবছি সেটাই তো। হ্যাঁ। অনন্যা, তোর উপর নির্ভর করছে এবার সবার জীবন। ভয় লাগছে না তো? পারবো গো, আমাদের পারতেই হবে। সাবাস, আমি আছি সবসময়, চিন্তা করিস না। বাড়ি গিয়ে এবার রেস্ট নে, একদিনে অনেক ধকল গেছে। বাড়ি এসে তেমন কারোর সাথে আর কথা হলো না। খেয়ে দিয়ে আমরাও এবার ঘরে চলে যাই। বস, প্ল্যান মতো এগোচ্ছে সবই। বেশ। এই ডেলিভারিটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না, না হলে এই বিজনেসে আমাদের অনেক লস হবে। আমি এই ডেলিভারির শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, টেনশন নেবেন না একদম। বেশ বেশ। আর হ্যাঁ, সাবধানতা অবলম্বন করে যেন সব কিছু হয়। ঘুম থেকে উঠে নিচে গিয়ে জানতে পারি নিখিলেশদা বেরিয়ে গেছে। আমাকে বলেছিল আগের দিনও যে দুদিন নাকি বাড়ি ফিরবে না। সেই দিন চলেই এলো যেদিন আমাকে কিছু পদক্ষেপ নিতে হবে। পাশে নিখিলেশদাও নেই। আজকে আমার যাওয়ার কথা বেলঘড়িয়াতে। এই কদিন একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, আজকে তার সাথেই দেখা করতে যাচ্ছি। ঠিক ধরেছেন, আপনাদের অনুমানটাই একদম ঠিক। আমার মাধ্যমে যদি সত্যটা উদ্ঘাটন হয় তবে এই রকম লাইফ রিস্কিং কাজ করতে আমি সব সময় রাজি। হ্যালো, তুমি কোথায়? হ্যাঁ, এই তো তুমি যেখানে বলেছিলে সেখানেই আছি। 2 মিনিট, আমি আসছি। এরপর প্রায় 10-12 মিনিট অপেক্ষা করার পর দেখলাম বাইকে একজনকে আসতে। সে আমার কাছে এসে বলল, সরি অনন্যা, আমার জন্য এতক্ষণ অপেক্ষা করতে হলো তোমায়। ইটস ওকে, এইটুকু অপেক্ষা করাই যায়। এসো এসো, এইদিকে একটা ভালো চায়ের দোকান আছে। জায়গাটা কিন্তু বেশ শুনশান। ভয় লাগছে না তো? আমি আছি, চলো এই দিক দেখে এসো, উঁচু নিচু জায়গাটা বেশ। চায়ের দোকানে যেতেই, কাকা 2টো স্পেশাল। আচ্ছা
তোমার মা বাবার সম্পর্কে কোনোদিন কিছু বলনি তো? বলার তেমন কিছু নেই, খুব ছোটবেলায় তাদের হারাই। তারপর থেকে মামা মামির কাছে মানুষ হওয়া বলতে ঝামেলা এড়াতে আমাকে বোর্ডিং, তারপর কলেজের হোস্টেলে পাঠানো হয়। এই আমার জীবনের গল্প, একাই আমি। আরে তুমি টেনশন করো না, তুমি যদি অন্যায় না করো তোমার কখনো খারাপ হবে না। আর করলে আর কি, কর্মফল তো। আমার মাথাটা কেমন যেন করছে। কাকা এইদিকে এসো, গাড়িটা নিয়ে আসছি আমি। সাবধানে ধরো কাকা, ওই দিকটা সাবধানে। তোলো, আর এই ফোন ঘড়ি সব ফেলে দাও এখানেই। তোমরা কিন্তু সব সময় লক্ষ্য রাখো, লোকেশন রিডারের বাইরে গেলেই জানাবে। স্যার দেখুন, ম্যাডামের লোকেশন চেঞ্জ হয়েছে, বেলগড়ি এক্সপ্রেস ধরেছে। নিখিলেশ তাড়াতাড়ি এদিকে এসো। ফাঁদে পা পড়লো তাই তো মনে হচ্ছে। এই তোমরা এই লোকেশন ফলো করতে থাকো আর পুলিশ ফোর্সকে জানিয়ে দাও। আর নিখিলেশ আমাদের এক্ষুনি রওনা হতে হবে। লেটস গো। আরে স্যার আপনি এখানে? নিখিলেশ তুমি এখানে? আমাকে বাঁচাও নিখিলেশ। এই কি আপনি এখানে? কিছু হয়েছে? আমার দাদার ছোট মেয়ে সকাল থেকে নিখোঁজ, বয়সেই 18। বুঝতেই তো পারছো যা সব ঘটছে এই শহর জুড়ে। সে কি? স্যার ওরা এক্সপ্রেসের পাশে এক জঙ্গল থেকে কলকাতার বাইরে পৌঁছতে সাকসেসফুল হয়েছে। নিখিলেশ সময় নেই, তোমার বোন কিন্তু বিপদে পড়ে যাবে। কি হয়েছে নিখিলেশ তোমার বোনের? এক কাজ করুন, আপনিও আমার সাথে চলুন, যেতে যেতে সব বলছি। বুঝতে পারলেন, এই হচ্ছে পুরো ঘটনা। গোটা শহরের কথা চিন্তা করে তুমি তোমার বোনকে এইভাবে বিপদের মুখে ঠেলে দিলে? যদি কিছু হয়ে যায়? না, আমি থাকতে ওর কিচ্ছু হবে না। কিন্তু ট্র্যাক করছো কি করে? ওর কাছে একটা ট্র্যাকিং ডিভাইস আছে, কেউ জানতে পারেনি। তুমি একদম টেনশন করো না নিখিলেশ, গাড়িটাকে সর্বক্ষণ ফলো করা হচ্ছে। ওরা কাদের কাছে মেয়েদের পাঠায়, আজকে সেই গোটা টিমকে ধরতে পারবো। নিখিলেশ তোমার সাজানো মায়াজালে আজকে ওদের পড়তেই হবে। এখন কোথায় আছে ওরা? সুন্দরবনের দিকে এগোচ্ছে। টিমকে রেডি থাকতে বলবেন। আমাদের কতক্ষণ লাগবে? আর একটু তো সময় লাগবে। ড্রাইভার ফাস্ট। এই চুপ করে বস, না হলে খালাস করে দেবো। ওকে শান্ত করে বসা। হ্যালো, কোড 2, 3, 1। ওখানেই দাঁড়ান, আমরা আসছি। তাড়াতাড়ি সেটেলমেন্ট কর, ওইদিকে খুব প্রেশার। 3 ব্যাগ আছে, এই দিয়ে দে। ওকে। মেয়েটাকে ওর কাছে পাঠিয়ে দাও। এই মালটা ওকে দিয়ে দে, আর ওই ব্যাগটা গাড়িতে তোল। এই নাম গাড়ি থেকে, চল। এসব কি? নিজেদের মায়াজালে তবে পড়তেই হলো। তুই ঠিক আছিস? শোনো না, কিছু হয়নি তো? না না, আমি একদম ঠিক আছি। আমার বিশ্বাস ছিল তোমরা আমাকে ঠিক সময় নিয়ে যাবে। পুলিশ চারিদিক থেকে তোদের ঘিরে ফেলেছে, বাঁচতে চাইলে সারেন্ডার করে নে। শালা এইভাবে ভাসিয়ে দিল। তোরা কোনোদিনও বসের নাকালে পাবি না। ইয়ে অ্যাটাক। ওটাকে গাড়িতে তোল। আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু জানি না, ছেড়ে দিন। আমি মরতে চাই না, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। তুমি ঠিক আছো মা? হ্যাঁ, চোখের সামনে এইসব দেখে একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু আমি ঠিক আছি। এই এদের পুলিশ স্টেশনে নিয়ে যাও। নিখিলেশ থ্যাঙ্কস, তোমাকে ছাড়া এসব সম্ভব হতো না। চলো তোমাদের বাড়িতে দিয়ে আসা যাক। কিন্তু উনি যেটা বলল সেটা যদি সত্যি হয়, ওদের মাথা এখনো বেঁচে আছে।
প্রশ্ন হচ্ছে কে সে। দেখা যাক এদের থেকে কিছু বার করা যায় কিনা। আর মনে হচ্ছে এই মায়াজালটাকে শেষ করা হলো আপাতত। হ্যাঁ, যতক্ষণ না নতুন মায়াজাল সৃষ্টি করে। হর্ষবর্ধন বাবু কই গেল? এই যে আমি এইদিকে। আরে একটা তো ভালো খবর পেলাম। শুনলাম দাদার মেয়েকে নাকি বাড়ির সামনে কেউ ফেলে দিয়ে গেছে। হাত পা মুখ বাঁধা ছিল, কিন্তু ঠিক আছে। বাহ, ভালো খবর তো। কিন্তু পিয়ালির মাকে কিভাবে বোঝাবো? ওনার মেয়েকে আমরা উদ্ধার করতে পারলাম না। হয়তো তাকে পারোনি ঠিকই, কিন্তু এরপর থেকে পিয়ালির মতন কাউকে তুমি ওর মায়ের থেকে আলাদা হতে দিলে না। মন খারাপ করো না নিখিলেশ, এবার বাড়ি গিয়ে তোমার রেস্টের প্রয়োজন আছে। হর্ষবর্ধন বাবু চলুন, যাওয়া যাক তবে। চলো নিখিলেশ, চলো অনন্যা। আমরা বাড়ি ফিরলাম। সবটা শুনে সবাই যেন কেমন ভয় পেয়ে গেল, আর তেমনই এক্সাইটেডও দেখালো। সমাজের জন্য যখন নিজেদেরকে বিপদের মুখে ঠেলে সমাজের কল্যাণ করা হয়, তখন একটা আলাদা শান্তি পাওয়া যায়। সেটা মুখে বলে বোঝানো যাবে না। কি ভেবেছে হ্যাঁ, ওই সামান্য একটা ডিটেকটিভ আমার এতদিনের বানানো সাম্রাজ্য সব ধ্বংস করে দেবে, আর আমি চোখের সামনে সেটা হতে দেব? কিছুই না, আমি আবার আমার মায়াজাল সৃষ্টি করব। এরপর আমাদের আবার দেখা হবে নিখিলেশ। আমার সামনে যেমন তুই সিতু কাকা আর বাকিদের মেরেছিস, তোরও আমি সেই অবস্থাই করব। না হলে আমার নামও হর্ষবর্ধন রক্ষিত নয়। ঘটনার প্রায় 2 মাস হয়ে গেল। এর মধ্যে আর এই মেয়েদের এই নিখোঁজ হওয়া নিয়ে তেমন কোনো খবর আসেনি। ওইদিকে নিখিলেশদাও টুকটাক করে নিজের কাজ নিয়েই ব্যস্ত। আমার তো পরীক্ষা ছিল, কেমন হয়েছে সেটা আর নাই বা বললাম, ওই ঠিকঠাক। এইরকম একটি সকালে আসছি। আরে আপনি? তোমাদের অভিযানের কথা শুনলাম তো, কনগ্রাচুলেশন। তা আপনি কি সেই অভিযানের গল্প শুনতেই এলেন? আরে পরে পুরোটা শুনবো, তার আগে নতুন একটা কেস আছে। তা কি কেস আপনার কাছে? গুপ্তধন।